পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা ফেব্রুয়ারি মাসের জন্য নতুন করে আবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে পার্ট 2। 2022-এর ফেব্রুয়ারি মাসের জন্য নতুন করে মডেল একটা টাস্ক দেওয়া হলো নবম শ্রেণীর। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব ভূগোলের পূর্ণমান 20 মার্কের যে টোটাল যে প্রশ্ন দেওয়া হয়েছে এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাই, তারপর প্রশ্ন এবং উত্তর নিয়ে একসঙ্গে আলোচনা করব। ওকে, চলো প্রথমে দেখো একের দাগের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। এখানে দেওয়া হয়েছে তখন 1.1, 1.2 এবং 1.3 টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে। তারপর দেখো 2-এর দাগের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। এখানে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে। তারপর দেখো 2.2-এ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। এখানে টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, তার জন্য প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। 3-এর দাগে দেখো 2টি প্রশ্ন দেওয়া হয়, 3.1 এবং 3.2টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো প্রতিটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে। আর 4-এর দিকে দেখো একটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে, এটা 3 নাম্বার দেওয়া হয়েছে, এবং 5-এ দেখা একটা প্রশ্ন দেওয়া হয়েছে 5 নাম্বার, একটা বড় প্রশ্ন। এবং তোমাদেরকে বলা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে করবো আমরা এখন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, চলো প্রথমে দেখো প্রথম যে প্রশ্নটা কী আছে, একের দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। যে বিকল্পগুলো থেকে যেটা ঠিক হবে সেটা উত্তর নির্বাচন করে লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন কী আছে, 1.1 বলছে নিচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলো। নিচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলো ক কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, নিরক্ষরেখা, সুমেরু। খতে বলছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, সুমেরুবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা, সুমেরু। আর ঘতে সুমেরুবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা। উত্তরটা অবশ্যই কী হবে না, উত্তরটা দেখে নাও, উত্তরটা হবে খ। ঠিক আছে, উত্তরটা কী হবে, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা এবং সুমেরু। অর্থাৎ খাতায় যখন তুমি লিখবে এইভাবে লিখবে, নিচের যে ক্রম, নিচের দরকার নেই, নিচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে। ঠিক আছে, এটা না লিখে তুমি এইভাবে লিখবে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলো, খ দাগ দিবে, খ দিয়ে লিখবে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা এবং সুমেরু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এরপরে যে পরের প্রশ্ন কি বলেছে, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে বলে। দেখো পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখা কি বলে, এটা মনে রাখো, বলা হয় কি গ ছায়াবৃত্ত। কি বলা হয়, গ ছায়াবৃত্ত বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। প্রথম একটা উত্তরটা হয়েছিল 1.1-এর উত্তরটা হয়েছিল খ 1.1 এবং 1.2-এর উত্তরটা হচ্ছে গ ছায়াবৃত্ত। তার খাতায় যখন লিখবে কীভাবে লিখবে, এইভাবে পুরোটা লিখবে, 1.2 দাগ দেবে, তাই লিখবে পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে বলে গ ছায়াবৃত্ত। আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলে যাই পরের প্রশ্নটা কি বলেছে, ঠিক জোড়াটি নির্বাচন, যেটা ঠিক সেটাই নির্বাচন করতে বলা হয়েছে। দেখো কতে বলেছে 21 মার্চ উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম রাত। এটা ভুল। খ 22 ডিসেম্বর নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এটাও ভুল। গতে দেখো পৃথিবীর অনুসুর অবস্থান উত্তর গোলার্ধের শরৎকাল। এটাও ভুল। তার ঘতে বলেছে 21 জুন উত্তর আয়নন্ত দিবস। হ্যাঁ, এই উত্তরটা হবে ঘ 21 জুন উত্তর আয়নন্ত দিবস। ঠিক আছে, উত্তরটা হবে কি 21 জুন উত্তর আয়নন্ত দিবস। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা উত্তরটা কত হয়ে গেল, উত্তরটা হয়ে গেল ঘ 21 জুন উত্তর আয়নন্ত দিবস। এইভাবে এটা আমি ঠিক জন্য দিয়ে দিলাম, কিন্তু খাতায় যখন লিখবে এইভাবে লিখবে, ঠিক জোড়াটি হলো ঘ 21 জুন উত্তর আয়নন্ত দিবস। আশা করি বুঝতে পেরেছ। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। ব্যাস, এবার চলে যাই পরের প্রশ্নতে। পরের প্রশ্নতে কী বলেছে একটু দেখে নেওয়া যাক। বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, কোরিওলিস বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে বায়ু প্রবাহের দিক বিক্ষেপ ঘটে। হ্যাঁ,
কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠে বায়ু প্রভাবে দিক বিক্ষোভ ঘটে। তাহলে কি লিখবে না এটা একেবারে ঠিক, এই যেটা লিখবে ঠিক। তাহলে পুরোটা কিভাবে লিখবে না কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠে বায়ু প্রবাহ দিক বিক্ষোভ ঘটে, বিবৃতিটি সত্য বা ঠিক। এখানে যেহেতু ঠিক বলেছে ঠিক, তাহলে লিখবে বিবৃতিটি ঠিক। ঠিক আছে, আশা করি ঠিক বুঝতে পেরেছো। এখানে লিখবে বিবৃতিটি ঠিক। পরের প্রশ্ন বলেছে 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণাভিমুখ চলন লক্ষ্য করা যায়। এটা কিন্তু একেবারে ভুল। তাহলে এটা লিখবে কি না 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণাভিমুখ চলন লক্ষ্য করা যায়, এই বিবৃতিটি ভুল। লিখবে এই বিবৃতিটি ভুল। আশা করি বুঝতে পেরেছো। দেখো এইভাবে সুন্দর করে প্রথমেরটা ঠিক বললাম, তারপরটা ভুল বললাম। আশা করি ঠিক আছে, বুঝতে পেরেছো। ওকে, এর পরের প্রশ্নটা কি আছে দেখে নেই। পরের প্রশ্ন বলেছে 2.2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। ক স্তম্ভ আর খ স্তম্ভ দেখো এখানে কী কী আছে দেখো, আয়োনোস্ফিয়ার, ফুকো, বিষুব, আর এদিকে আছে সমান দিন ও রাত, মেরু প্রবাহ আর পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা। দেখো আয়োনোস্ফিয়ারটা দেখো, মনে রাখো যখন তোমরা এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাবে, আমি এইদিকে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, তুমি সোজা সোজা করে লিখবে। আয়োনোস্ফিয়ারটা হচ্ছে মেরু প্রভা, ফুকোটা কি না পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা, আর বিষুবটা হচ্ছে সমান দিন ও রাত, সমান দিন ও রাত। বুঝতে পেরেছো। তাহলে এইভাবে সোজা সোজা লিখবে। আয়োনোস্ফিয়ারটা হচ্ছে মেরু প্রভা, ফুকোটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা, আর বিষুব হচ্ছে সমান দিন ও রাত। বুঝতে পেরেছো। তাহলে 1-এর দাগে 2-এর দাগে এবং 2.2 এই প্রশ্নগুলো উত্তরগুলো কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর চলে যাচ্ছে আমরা 3-এর দাগের প্রশ্নগুলো। 3-এর দাগের প্রশ্নগুলো কী আছে একটু দেখে নেওয়া যাক। বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 সৌরদিন বলতে কি বোঝো? এই উত্তরটা তুমি কীভাবে লিখবে দেখো, আমি নিচে থেকে লিখে দিচ্ছি, দেখো এইভাবে লিখবে। সৌরদিন বলতে কি বোঝো? উত্তরটা এইভাবে লিখবে, পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তনের জন্যই পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর 2টি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা একদিন। একেই সৌরদিন বলে। বুঝতে পেরেছো। যেহেতু 2 মার্ক আছে, তোমাকে তাহলে সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 3.1 উত্তরটা এইভাবে লিখবে। পরের প্রশ্ন, অরোরা অস্ট্রালিস কাকে বলে? অরোরা অস্ট্রালিস কাকে বলে? উত্তর কীভাবে লিখবে দেখো এইভাবে। 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত একটানা 6 মাস কুমেরু অঞ্চলে রাত্রি থাকাকালীন আকাশে যে রামধনুর মতো সুন্দর অস্পষ্ট আলো বা জ্যোতি দেখা যায় তাকে অরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা বলে। বুঝতে পেরেছো। তাহলে এইভাবে 2.2 উত্তর সুন্দর করে, যেহেতু 2 মার্ক আছে, এই প্রশ্নের উত্তর তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো। তাহলে 3.1 এবং 3.2 উত্তর কমপ্লিট। পরের প্রশ্ন কি বলছে দেখো, 4-এর দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও। কি প্রশ্ন বলেছে? ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের প্রভাব সর্বাধিক, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের প্রভাব সর্বাধিক, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করতে বলেছে। এই প্রশ্নের উত্তর কীভাবে লিখবে একটু দেখো। এইভাবে লিখবে, পৃথিবী সূর্য পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষতলের সঙ্গে 66.31 কোণে হেলে থাকে। এই হেলানো অবস্থানের জন্য পৃথিবীতে উত্তাপের তারতম্য ঘটে, কারণ সূর্যের রশ্মি সর্বত্র পৃথিবীর উপর সমানভাবে পড়ে না, যার ফলে ঋতু পরিবর্তন দেখা যায়। ঠিক আছে, ব্যাখ্যাটা কী করবে দেখো। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশটি সূর্যের কাছাকাছি হওয়ার জন্য সূর্যকিরণ লম্ব হয়ে পড়ে, আর অপর অংশটি দূরে হওয়ার কারণে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে। লম্বভাবে পড়া রশ্মি পৃথিবীর ওই অংশকে বেশি গরম করে, অপরদিকে তির্যকভাবে পড়া রশ্মি কম করেন। এইভাবে উত্তাপের তারতম্য ঘটে, ঋতু পরিবর্তনের সাহায্য করে। বুঝতে পেরেছো। তাহলে এই চারের প্রশ্নটা 4 মার্ক আছে, তার জন্য তোমাকে সুন্দর করে এইভাবে উত্তরটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, তোমার কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, চলো এবার চলে যাই শেষ প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 5 নম্বর যেহেতু প্রশ্নটি লিখতে হবে, বলছে নিচের প্রশ্নটির উত্তর দাও। কি প্রশ্ন আছে না, পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ যে কোনো 2টি পরীক্ষা চিত্রসহ ব্যাখ্যা করো। বুঝতে পেরেছো। পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ যে কোনো 2টি পরীক্ষা চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো এখানে একটা ছবি দেওয়া হয়, দেখো সুন্দর করে এই ছবিটা আঁকতে হয়। ভালো করে তোমাকে বইতেই আছে, বই থেকে নিয়েছি আমি, বইতে ভালো করে এইভাবে এই ছবিটা ভালো করে আঁকবে। এটা হচ্ছে ভূকেন্দ্র, এটা হচ্ছে পূর্ব, এটা আবর্তনের দিক, এইভাবে সুন্দর করে আঁকবে। এবার দেখো কী লিখবে, উত্তর এইভাবে লিখবে যে পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ 2টি পরীক্ষা নিম্নলিখিত। 1,
নিশ্চল বায়ুতে প্রস্তরখণ্ডের পরীক্ষা। নিশ্চল বায়ুতে কোনো উঁচু স্থান থেকে একটি পাথরখণ্ড নিচে ফেলে দিলে পাথরখণ্ডটি উপর থেকে নিচে সরাসরি উল্লম্বভাবে না পড়ে সামান্য পূর্ব দিক ঘেঁষে মাটিতে পড়ে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলেই এটি ঘটে। ফ্রান্সের বুলো এবং জার্মানির হামবুর্গ শহরে প্রায় 250 ফুট উঁচু থেকে নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড 8.4 মিলিমিটার পূর্ব দিকে সরে মাটিতে পতিত হয়। বুঝতে পেরেছ, এটা একটা পরীক্ষা হলো। এবার দুয়ে ফুকোর দোলকের পরীক্ষা। ফুকোর দোলকের পরীক্ষাটা দেখো। বিখ্যাত ফরাসি বৈজ্ঞানিক ফুকো 1851 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রান্তিয়ন গির্জা থেকে 61 মিটার একটি সরু তারের মধ্যে পিন সহ লোহার বল ঝুলিয়ে তার নিচে সামান্য বালি এমনভাবে ছড়িয়ে দেন যাতে বলটির পিন বালিতে দাগ কাটতে পারে। এরপর বলটিকে উত্তর দক্ষিণে দুলিয়ে দেন। পর্যবেক্ষণ করে কি দেখলেন না, চিত্রটি লক্ষ্য করলে দেখা যাবে পিনটি প্রথমবার এ ড্যাশ ছোটো হাতের এ ড্যাশ এবং দ্বিতীয়বারের বি ড্যাশ এবং তৃতীয়বারে সি ড্যাশ রেখা অঙ্কন করবে এবং প্রায় 24 ঘন্টা পরে পুনরায় পিনটি এ ড্যাশ স্থানে ফিরে আসবে। এইভাবে পুনঃ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশে ফিরে আসবে। এ থেকে ফুকো লক্ষ্য করেন যে বালিতে আলপিনের দাগগুলি ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে। সিদ্ধান্ত তাহলে কী হলো, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে সুন্দর করে দুটো পরীক্ষা ভালো করে দেখাতে বলেছে এবং সুন্দর করে বইতেই ছবিগুলো আছে, এই ছবিগুলো সুন্দর করে আঁকবে, এঁকে সুন্দর করে খাতাগুলো জমা করবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং বাকি বিষয়গুলো দেখতে হলে আমি অলরেডি দুটো চ্যাপ্টার দুটো অধ্যায় দিয়ে দিয়েছি, গণিত দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।